নমস্কার, আমি সুধন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। আরজি কর কাণ্ডে কেন শতপ্রণোদিত পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা দিলেন প্রধান বিচারপতি। এর আগে জানেন যে আরজি কর কাণ্ডে হাইকোর্টে এসেছিল আমাদের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানাম। তিনি কিন্তু যে পর্যবেক্ষণ দিয়েছিলেন, যে জিজ্ঞাসাবাদ করেছিলেন, সেগুলো ছিল কি, যে এই প্রিন্সিপালকে বরখাস্ত করা হলো, কিন্তু তড়িঘড়ি কেন অন্য জায়গায় পাঠানো হলো, সঙ্গে সঙ্গে তাকে পদোন্নতি দিয়ে আরেক জায়গায় করা হলো, এবং কেন পুলিশ রক্ষা করতে পারল না এই আরজি করের সম্পত্তি। ওইখানে কি করে সম্ভব? শয়ে শয়ে পুলিশ দাঁড়িয়ে আছে, তারা কোনো কাজ করলো না। এই সব যখন চলছে, সেই ক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে নেই আমাদের সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তিনিও কিন্তু সঙ্গে সঙ্গে এটা শতপ্রণোদিত মামলা করলেন। তার কারণ একটাই, তিনি যেটা ব্যাখ্যা করছেন যে এটা শুধু পশ্চিমবঙ্গের একটা স্বাস্থ্যকেন্দ্রের ব্যাপার নয়, এটা ছড়িয়ে পড়ছে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে। এই ঘটনা কিন্তু শুধু যে পশ্চিমবঙ্গে ঘটেছে সেটা নয়, সেটা দেখা যাচ্ছে বিহার, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, নানান জায়গায় এই ঘটনা ঘটছে। তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এটাই চিন্তা করেছেন যে এতে পদক্ষেপ করতে হবে এই মুহূর্তে। তিনি যে পদক্ষেপ, যে পর্যবেক্ষণ করেছেন, যে প্রশ্ন রেখেছেন, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতিও এই রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে রেখেছেন এবং জিজ্ঞাসা করেছেন, তার উত্তর তারা চেয়েছেন। এদিকে সুপ্রিম কোর্টের শুনানি আজকে হয়েছে। কোর্ট কি বলল, যে এর যে রিপোর্ট, যে কি করেছে, স্ট্যাটাস রিপোর্টটা জমা দিতে হবে। আগামী শুনানি 22শে অগাস্ট। সুপ্রিম কোর্টের প্রধান যে বিচারপতি বেঞ্চ, সেও একই প্রশ্ন রাখছেন। সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে সন্দীপের ভূমিকা, সন্দীপ ঘোষ, যিনি আমাদের আরজি করের প্রিন্সিপাল ছিলেন, পরবর্তীকালে তাকে আবার সঙ্গে 4 ঘন্টার মধ্যে পার্থ সার্কাস ন্যাশনাল হসপিটালে পাঠানো হয়েছিল। সেই ক্ষেত্রে প্রশ্ন এটাই যে এই পদত্যাগ, তারপরেই কেন বদলি করা হলো। সেই রাতের ভাঙপুরের যে রিপোর্ট, সেটা সম্পূর্ণ জানতে চেয়েছেন সুপ্রিম কোর্ট। কিভাবে হলো? এই পুলিশ প্রশাসন থাকাকালীন তারা দাঁড়িয়ে থাকতে এইটা কি করে ঘটতে পারে? সেই জন্য তিনি একটা টাস্ক ফোর্স তৈরি করেছেন, রিপোর্ট দেবে যে এর মধ্যে যে কারা কারা এরা চেষ্টা করছেন সমস্ত ভারতবর্ষে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, তারা একটা কমিটি গঠন করে তারা সমস্ত কিছু দেখভাল করবে, তাদের নিরাপত্তা, তাদের স্বাধীনতা, তাদের সমস্ত কিছু অসুবিধা সুবিধা, কোথায় কি অসুবিধা হচ্ছে, সেগুলো তারা দেখবে। এটা সুপ্রিম কোর্ট এখন সেটাই নির্দেশ দিচ্ছেন যে পরবর্তীকালে সেই টাস্ক ফোর্স যে সিদ্ধান্ত নেবে সেইভাবে চলবে। এইদিকে বিচার, CBI কি করছে সে ব্যাপারে ততটা কিন্তু আমরা দেখলাম না যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে তদন্তটা কত তাড়াতাড়ি শেষ করা যাবে, কি করা যাবে, এই এত দেরি কত দেরি হবে, সেটার একটা সময়সীমা আমরা আশা করেছিলাম। হয়তো CBI-কে এটাই বলবেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই এত দিনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে এবং তদন্ত শেষ করতে। কারণ আমরা দেখেছি এ রাজ্যে তো বটেই যে CBI একটার পর একটা তদন্ত তো করেই চলেছে, তার কোনো মীমাংসার জায়গায় এখনো পর্যন্ত কোনো কেস পৌঁছয়নি। কারণ আপনারা জানেন এখানে দুর্নীতি তো হয়েছেই, নারী নির্যাতন, সন্দেশখালি হয়েছে, এ সবই CBI তদন্ত। এবার চাকরি দুর্নীতি হয়েছে, CBI করছে, এবার এটাও CBI করছে, কিন্তু CBI-কে সময়সীমা বেঁধে দেয়নি সুপ্রিম কোর্ট। সেই ক্ষেত্রে খুব স্বাভাবিক কারণেই দেখা যাচ্ছে যারা আন্দোলনকারী তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এখনো, কারণ তারা কিন্তু দিশা পায়নি এই রায়ের থেকে। তারা দিশা পায়নি যে কতদিনে, এই কতদিনের মধ্যে এই ব্যবস্থা হবে যে তারা দোষীরা শাস্তি পাবে। আরেকটা কথা যে তিনি করেছেন কি,
আরেকটা অর্ডার পাস করেছেন যে আরজি করের ক্ষেত্রে সিআইএসএফ এখানে পাহারা দেবে, মানে রক্ষা করবে আরজি কর। কিন্তু সত্যি কি শুধু আরজি করেই এই ঘটনা ঘটছে? আমাদের তো সেটা মনে হচ্ছে না। আমাদের মনে হচ্ছে যে এটা সারা বাংলার সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে, শুধু বাংলায় নয় সারা দেশে অনেক স্বাস্থ্যকেন্দ্রে এই অবস্থা আছে। এটাও তো ঠিক যে সিআইএসএফ দিলেই সে সুরক্ষিত হবে, এ কথা কিন্তু ঠিক নয়। একের পর এক ভোট দেখেছি, ভোটে তো ছিল কেন্দ্রীয় বাহিনী কি করতে পেরেছে? কেন্দ্রীয় বাহিনী কাজ করবে কার নির্দেশে? এই রাজ্য পুলিশের নির্দেশে, তাই তো? তাহলে তারা কি করে স্বাধীনভাবে কাজ করবে? সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। এবং আমার মনে হয় যে শুধু আরজি কর মানে হাসপাতালেই এই প্রোটেকশন বা এই নিরাপত্তা দিলে চলবে না, আর নিরাপত্তাটা এই কেন্দ্রীয় বাহিনী হলেই সব ঠিক হয়ে যাবে, এটা আমাদের একবারও মনে হচ্ছে না। কারণ এটা আমাদের আগের যে অভিজ্ঞতা এই কেন্দ্রীয় বাহিনী সম্বন্ধে সেটা আছে। তার মানে কি এই মুহূর্তে একটা জিনিস তো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে এই রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। বরঞ্চ এই ক্ষেত্রে নজর আমাদের রাষ্ট্রপতির দেওয়ার কথা, আমাদের রাজ্যপাল এবং রাষ্ট্রপতির এই দিকে নজরটা দেওয়ার কথা। আমাদের যেটা বারবার মনে হচ্ছে একটার পর একটা ঘটনার পর যে এখানে ৩৫৫ ধারা অবশ্যই জারি হওয়া উচিত। ৩৫৬ চাইছি না, কিন্তু আইন শৃঙ্খলার যেভাবে অবনতি এবং এখানকার পুলিশ মন্ত্রী যেভাবে ফেল করছে, তার অধীনে যে সংস্থা পুলিশ স্বরাষ্ট্র দপ্তর সেটা বারবারই ফেল হচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশই এখানকার ল অ্যান্ড অর্ডার নষ্ট হচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এটা কন্ট্রোলে আনার কোনো রকম চেষ্টা মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী তার দ্বারা হচ্ছে না হওয়ানো যাচ্ছে না, সেটা আমরা বুঝতে পারছি না। সেই জন্যই আমাদের বারবার মনে হয়েছে এই সম্পূর্ণ স্বরাষ্ট্র দপ্তরটাই যদি কেন্দ্র সরকারের আন্ডারে যায় তবে হয়তো কিছুটা হলেও সম্ভব এখানকার পুলিশও অনেকটা বেশি সক্রিয় হয়ে কাজ করতে পারবে। কারণ এখানে যে পুলিশ কাজ করবে, এখানে তো তার পেছনে নেতা মন্ত্রীরা লেগে রয়েছে। যদি সে তাদের কথা না শোনে, তার ট্রান্সফার অনেক কিছু অসুবিধা আছে। সেই ক্ষেত্রে এইটা আমাদের একটা দাবির মতন আসছে যে ৩৫৬ নয় ৩৫৫ অবশ্যই এই মুহূর্তে জারি করার দরকার। এ রাজ্যের পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। পরবর্তীকালে রাজ্যপাল গেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে এবং রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবেন এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গেও দেখা করেছে। কিন্তু তিনি হয়তো এইটাই জানাতে গেছেন যে ৩৫৬, কিন্তু আমি ৩৫৬ কথা বলছি না, আমি বলছি ৩৫৫ ধারা অবশ্যই লাগু হওয়ার দরকার আছে। এই মুহূর্তে যদি এইটা লাগু না হয়, এই ব্যবস্থা কিছুতেই সুরক্ষা দিতে পারবে না। নারীদের তো দিতে পারবেই না, এমনি সাধারণ মানুষকেও দিতে পারবে না। কারণ দেখা যাবে এরপরে মারামারি দরাদরি আরও বাড়তে পারে। যেভাবে চলছে সেটা বাংলাদেশের থেকে খুব একটা কম বোধহয় নয়। এ রাজ্যেও সেটারই প্রভাব দেখতে পাচ্ছি। যেভাবে জাগরিত হচ্ছে মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করছে রাজ্য প্রশাসন, সেটা কতদিন পারবে? আসলে পারা যায় না। সত্যের জয় অবশ্যই হবে। আর বিশেষ করে এইভাবে রাজতন্ত্র চালানো বেশি দিন সম্ভব হবে না ২০২৪ সালে এসে। তাই আগামী দিন দেখতে চাই যে রাষ্ট্রপতি আসলে এর মধ্যে আসরে নামেন কিনা। আশা রাখবো তিনি নিশ্চয়ই এই ব্যাপারে চিন্তা ভাবনা করবেন এবং সে ব্যাপারে তার নির্দিষ্ট নির্দেশ পাঠাবেন। এই বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে। নমস্কার।